নমস্কার। ঠাকুর, মা স্বামীজি আর আমার গুরুদেবের চরণে প্রণাম নিবেদন করে শুরু করছি আজকের পাঠ। আজ আমি আপনাদের শ্রীমৎ স্বামী ভূতেশানন্দজি মহারাজ সম্পর্কে স্বামী রীতানন্দের লেখা থেকে কিছু শোনাব। মহারাজের দ্বার সকলের কাছে ছিল অবারিত। শেষের দিকের কয়েক বছর ডাক্তারদের নিষেধাজ্ঞার জেরে সেবকদের ধীরে ধীরে অনেক অবরোধ গড়তে হয়েছে ঠিকই, তাতে মহারাজ মনে মনে খুব কষ্ট পেতেন। সাধু ব্রহ্মচারী বা ভক্তেরা কাছে আসতে পারে না, এটা মহারাজ কিছুতেই মন থেকে মেনে নিতে পারতেন না। অধীর হতেন, কখনো শিশুর মতো জেদ ধরতেন, কখনো সেবকদের কাছে আবদার করতেন অবরোধ একটু শিথিল করতে। সে অবস্থায় শিশুরই জয় হতো। যা হোক, লক্ষ্য করেছি মহারাজ ভেতরে বসে আছেন বা শুয়ে আছেন, কেউ হয়তো উঁকি মারছে। মহারাজের দৃষ্টি পড়লেই তৎক্ষণাৎ তাকে কাছে ডেকে নিতেন। স্বাভাবিকভাবে কথা বলতেন, জিজ্ঞাসা করতেন, ঢুকছিলে না কেন? উদ্দিষ্ট ব্যক্তি হয়তো চুপ করে আছে। মহারাজ তখন বলতেন, ভয় কি? আমার কাছে আসবে নিঃসংকোচে। দেখো, আমায় কেউ ভয় পায় শুনলে আমার খুব খারাপ লাগে। আমাকে কারোর ভয় হয় ভাবলে আমার সত্যিই কষ্ট হয়। একবার মহারাজের কাছে আক্ষেপ করে বলেছিলাম, মহারাজ, অনেকের কাছে আপনার লেখা বা আপনার পাঠানো চিঠি আছে, যেগুলো খুব যত্নের সাথে তারা রেখেছেন। আমার কাছে তো ওরকম কোনো চিঠিপত্র নেই। শুনে মহারাজ বলেছিলেন, তাতে কি? যে ছেলে মেয়ে বাবা মার সাথে এক বাড়িতেই থাকে, তারা কি নিজেদের মধ্যে চিঠি চালাচালি করে? সত্যি, মহারাজ সব সময় বোঝাতে চাইতেন মহারাজের সাথে আমাদের কি নিবিড় সম্পর্ক। মহারাজের কথাবার্তার মধ্যে অনেক সময় আমরা লক্ষ্য করেছি তিনি চাইতেন আমাদের জীবনটা যাতে উদ্দেশ্যমুখী হয় এবং তাতে যেন একটা ব্যস্ততা থাকে। হচ্ছে হবে ভাবটা তিনি কিছুতেই সহ্য করতে পারতেন না। এই সম্পর্কে মহারাজের বলা বিজ্ঞান মহারাজের জীবনের একটি ঘটনা এখানে মনে পড়ছে। মহারাজেরই ভাষায়, বিজ্ঞান মহারাজ একবার এলাহাবাদ থেকে মাদ্রাজ যাবেন। এলাহাবাদ থেকে হাওড়ায় এসেছেন, সেখান থেকে মাদ্রাজ যাবেন। বেলুড় মঠ থেকে সাধুরা গেছেন মহারাজকে হাওড়া থেকে মঠে নিয়ে আসবেন বলে। মহারাজ বলছেন, মঠে কেন যাব? আমি তো মাদ্রাজ যাব। মাদ্রাজ যাওয়ার ট্রেন তো বিকেলে, ঢের পরে, এখনো অনেক দেরি। মহারাজ, আপনি মঠে চলুন। তিনি তখন বললেন, না না, 4টে এখনই বেজে যাবে। তা এতক্ষণ কোথায় থাকবেন? কেন, এই প্ল্যাটফর্মেই থাকব। ট্রেন এলেই চট করে উঠে পড়ব। তারপর সকলে খুব বুঝিয়ে সুঝিয়ে তাঁকে মঠে নিয়ে আসেন। সব বিষয়েই তাঁর এই রকম ব্যস্ততার ভাব ছিল। বিজ্ঞান মহারাজ একদিন নিজের ব্যস্ত স্বভাবের কারণ বলতে গিয়ে বললেন, কেন এত ব্যস্ত হই জানো? ঠাকুরকে দেখেছি কি না, কি ব্যস্ত। যখন যেটা মনে উঠেছে তখনই সেটা করা চাই, নতুবা শান্তি নেই। এরপর ঠাকুরের দক্ষিণেশ্বর থেকে গাড়ি করে কলকাতা যাওয়ার ব্যস্ততার ঘটনাটি তিনি বললেন। একদিন অত্যন্ত সিরিয়াস মুডে মহারাজ ঠাকুরের এই রকম ব্যস্ত স্বভাবের কারণ নির্দেশ করতে গিয়ে বললেন, এর কারণ কি জানো? ঠাকুরের মন এত শুদ্ধ ছিল, এত কনসেন্ট্রেটেড ছিল যে সেই শুদ্ধ মনে যা উঠত সঙ্গে সঙ্গে তা না করলে বা সে কাজটা না হওয়া পর্যন্ত শান্তি হতো না। শরৎ মহারাজও ঠাকুরের এই ব্যস্তভাবের ঘটনা ও তার কারণ লীলা প্রসঙ্গে ব্যক্ত করেছেন। এবার আমি আপনাদের শোনাব স্বামী সুহিতানন্দের লেখা থেকে
শ্রী শ্রী মায়ের শিষ্যদের সম্পর্কে। সারগাছিতে থাকাকালীন সাধু ও ভক্তগণের মুখে প্রায়ই মায়ের শিষ্য স্বামী শান্তানন্দের কথা শুনতাম। তাঁরা বলতেন, স্বামী প্রেমেশানন্দ ও স্বামী শান্তানন্দকে দেখলে মনে হবে ঠিক যেন যমজ ভাই। এক আকৃতি, উজ্জ্বল গাত্রবর্ণ, খোঁচা খোঁচা দাড়ি, সদা প্রসন্ন। মাঝে মধ্যে প্রমেশ মহারাজ প্রণাম জানাতেন। স্বামী শান্তানন্দ বিভিন্ন ব্যক্তিকে প্রমেশ মহারাজের অতি উচ্চ অবস্থার কথা বলতেন। প্রেমেশ মহারাজের শরীর যাবার পর যখন ট্রেনিং সেন্টারে ব্রহ্মচারী রূপে আছি, তখন সুযোগ পেলেই স্বামী শান্তানন্দকে দর্শন করতে যেতাম। টানা 10 বছর প্রেমেশ মহারাজের সঙ্গে থাকার ফলে হঠাৎ তাঁর অবর্তমানে তখন নিজেকে বড় অসহায় বোধ হতো। যেহেতু স্বামী শান্তানন্দের সঙ্গে একটু আলাপ ছিল, তাই তাকে গিয়ে নিজের অবস্থার কথা বলি। তিনি তখন মাঝে মধ্যে প্রমেশ মহারাজের নানা কথা জিজ্ঞাসা করতেন তাদের মধ্যে কোথায় কোথায় মিল, তার একই রকম আঙুলের ব্যথা হতো কিনা, একই রকম ঘুমোতেন কিনা, তার মতো কথা বলতেন কিনা, এইসব। ছোট ছেলেরা যেমন কথা বলে সেই রকম। মহারাজের সেবক সুনীল মহারাজ খুব গম্ভীর থাকতেন, পাছে আমি মহারাজকে বিরক্ত করি। তিনি তা বুঝতে পেরেছিলেন। সেই সময় বিকেলে কিছু ভক্ত তাকে দর্শন করতে আসতেন। আমারও ট্রেনিং সেন্টারে ডিউটি পড়তো। মহারাজ আমাকে বলতেন, আমার ঘর গোছানো থাকলে তুমি সুনীলকে না বলে চুপচাপ ঘরে চলে আসবে, আবার ক্লাসের সময় চলে যাবে। তাই আমি দুপুরে অবসরের সময় প্রায় নিত্যদিন মহারাজের ঘরে থাকতাম। একদিন সুনীল মহারাজকে সেবা প্রতিষ্ঠানে যেতে হবে। তিনি আমাকেই বললেন, আমি থাকবো না, তোমাকে প্রিন্সিপাল মহারাজকে বলে দেব তুমি সারাদিন মহারাজের সেবা করবে। কাজের ছেলেটি জানে, তবে অসুবিধা হলে দেখবে। মহারাজও মনে হলো খুশিই হলেন। আমার তো তার হাত ধোয়া, স্নান করানো, বিছানা করা জানা নেই। কেবল মনে হতে লাগলো মহারাজের বুঝি অসুবিধে হচ্ছে। তিনি বললেন, তুমি তো প্রমেশ মহারাজকে দিনরাত সেবা করেছ। তাছাড়া তাঁর চোখ ছিল অন্ধ এবং শরীর অথর্ব। সেদিন রাত্রে সুনীল মহারাজ ফিরে এসেছিলেন। দুটি মজার ঘটনা বলি। স্বামী সহিতানন্দ বলছেন, জওহরলাল নেহেরুর দেহত্যাগ হলে মঠের ডাইনিং হলে সংবাদটা শুনল এক ব্রহ্মচারী। প্রসাদ পাওয়ার পর স্বামী শান্তানন্দের ঘরে চুপি চুপি ঢুকে তাকে জানালো, মহারাজ, জওহরলাল নেহেরু মারা গিয়েছেন। তিনি শুনে বলেছিলেন, সে কি করত? আর একবার কোনো বিশিষ্ট কেউ এসেছেন, সম্ভবত সুপ্রিম কোর্টের চিফ জাস্টিস। রামকৃষ্ণ মিশনের সহসম্পাদক স্বামী চিদাত্মানন্দ মানে অলপী মহারাজ প্রেসিডেন্ট মহারাজের দর্শন করিয়ে তাকে স্বামীজির মন্দিরে বিপরীত দিকে প্রেমানন্দ মেমোরিয়াল বিল্ডিংয়ে স্বামী শান্তানন্দের সঙ্গে দেখা করাতে নিয়ে আসেন। তিনি এসে ভক্তিভরে প্রণাম করে বসলেন। মহারাজ তাঁকেই জিজ্ঞাসা করে বসলেন, তুমি কি করো? স্বামী চিদাত্মানন্দ তো মহা অপ্রস্তুত। তারপর আবার জিজ্ঞাসা করলেন, কত মাইনে পাও? তোমারওতে চলে যায় তো? আমিও অপ্রস্তুতে পড়েছি। কিন্তু সেই চিফ জাস্টিস এখন এমন বিহ্বল হয়ে গেছিলেন যে একেবারে সাষ্টাঙ্গে প্রণাম করেছিলেন। বলেছিলেন, এই রকম মহাপুরুষ পৃথিবীতে আছেন? এমন সহজ সরল মানুষকে দেখে তিনি অভিভূত হয়ে গিয়েছিলেন। আজ এই পর্যন্তই। পরবর্তী পর্বে আমি আপনাদের এই রকমই কিছু ঘটনা শোনাব। ঠাকুর, মা স্বামীজি আর আমার গুরুদেবের চরণে আপনাদের সর্বাঙ্গীন মঙ্গল কামনা করি। আপনারা সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন।
এইটাই কামনা করি। নমস্কার।